এই সেই পদ্মার নাট, এই পদ্মার নাট খুলে মানুষ বিপদে পড়ছিল, মনে আছে বন্ধুরা? এই নাট খুলে এইখানেই তো টিকটক করা শুরু করছিল, তাই না? ভ্রমণ মানেই আনন্দ, ভ্রমণ মানেই খুশি। ভ্রমণকারী হয় যদি বাইকার, আর সেই ভ্রমণ যদি হয় বাইকের মাধ্যমে, তাহলে তো পুরা ঈদ আনন্দ। তো কালকে থেকে চলছে আমার ঈদ আনন্দ। কাল থেকে প্রস্তুতি নিচ্ছি, ব্যাগ গোছানো, বাইক ওয়াশ করে, পলিশ টলিশ করে একদম সবকিছু রেডি করে এখন আমি প্রস্তুত যাওয়ার জন্য। মোহনগঞ্জ থেকে আসছে শামসুল আলম ও বাবু। সকালে নাস্তা সেরে আমরা এখনই রওনা দিব। আমরা ময়মনসিংহ থেকে রওনা করছিলাম, এখন হয়তো এখন কটা বাজে? জুমার নামাজ পড়লাম সম্ভবত, এখন 2টার উপরে বাজে। আমরা এখন আছি হানি ফ্লাইওভারের উপর। আমরা হানি ফ্লাইওভার হয়ে আমরা চলে যাচ্ছি মাওয়াতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্লাইওভারের উপরে আছি। তো খুব শীঘ্রই আমরা চলে যাব মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। মাওয়া এক্সপ্রেস হাইওয়ে হয়ে মাওয়াতে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পর আজকে পদ্মা সেতু পার হবো। আমার সামনের বাইকে হচ্ছে বাবু আর হচ্ছে শামসুল আলম। তো সেই রাস্তা বন্ধুরা, এটা আমার এই রাস্তায় দ্বিতীয়বার। এর আগে আসছিলাম আমার ওয়াইফকে নিয়ে, আমরা মাওয়াতে গিয়েছিলাম ইলিশ খাইতে। তো তখন আমরা মূলত ইলিশ খাওয়ার জন্য মাওয়া গিয়েছিলাম। তো আজকে তো আমরা যাচ্ছি, আজকে আমাদের টার্গেট হচ্ছে বরিশাল গিয়ে থাকবো। কালকে ইচ্ছা আছে বরিশাল একটু ঘোরাঘুরি করার, তারপরে যাবো হচ্ছে কুয়াকাটা। ঢাকা পর্যন্ত আসতে যে ক্লান্তি ছিল, এই রাস্তা আসার পরে ক্লান্তি সম্পূর্ণ দূর হয়ে গেছে, এখন আর কোনো ক্লান্তি নাই, বেশ মজা পাচ্ছি। আর ঢাকায় তেমন যে জ্যাম পাইছি এর বিষয়টা কোনো, শুক্রবার যেহেতু তো খুব বেশি জ্যাম পাই নাই, মানে মোটামুটি ফ্রি ছিল রাস্তা। যেটা মাওয়া এক্সপ্রেস হয়েছিল, এটার নাম হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস হাইওয়ে। টুল হচ্ছে 20 টাকা করে প্রতি বাইক, আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য ইনফরমেশনটুকু। প্রাইভেট কার 85, 4 হুইলার 130, মাইক্রোবাস 130, মিনি বাস 165, ইত্যাদি ইত্যাদি। ওকে চলো, বিসমিল্লাহ। যদি ঢাকা ময়মনসিংহ রাস্তা, তারপর ঢাকা চট্টগ্রাম রাস্তা, এগুলো যদি সবগুলো এক্সপ্রেস হাইওয়ে হয়ে যেত তাহলে জোশ হইতো। এই যে মনে করেন যে শুধু মানে ছুটল ধরে বৈশা থাকা ছাড়া কোনো কাজ নাই, উল্টো পথে কোনো গাড়ি আসবে না, কোনো টেনশন নাই, এগুলা কোনো টেনশন নেই। আরে বাবা, পুরাই পাংখা শামসুল আলম। হ্যাঁ, মানে উল্টো পথে গাড়ি আসে, কোনো টেনশন নাই, এই ধরনের কোনো টেনশন আমাদের নিতে হচ্ছে না। মানে ঢাকা আসতে আর কত লাগতো আমাদের ময়মনসিংহ বা আসতে তো তেমন, ময়মনসিংহ থেকে আসতে তেমন সময় লাগতো না। নেত্রকোনা থেকে যাচ্ছে চিটাং যেতে খুব বেশি একটা সময় লাগতো না, যদি সবগুলো রাস্তা যদি এরকম এক্সপ্রেস হাইওয়ে হয়ে যেত। এবং আমাদের রাস্তাগুলো কিন্তু নিরাপদ একদম, মানে এক্সপ্রেস হাইওয়েগুলো নিরাপদ এই জন্যই, কারণ একদম সিকিউর। ওই যে থেকে এই পাশ দিয়ে ব্যারিকেড করা, চাইলেও এই পাশ থেকে ওই যে অটো গাড়ি বা এগুলো বিভিন্ন গাড়িগুলো এই পাশে আসতে পারবে না। আর রং সাইড থেকে ওই যে ওই পাশ থেকে তো এই পাশে আসার তো কোনো সুযোগই নেই, টোটাল বন্ধ। মানে যেগুলো আমাদের নর্মালি হাইওয়েতে যেগুলো দেখি যে বিভিন্ন রকম যে উল্টো পথে আইসা ঢুকে যায়, কিন্তু এখানে এই ধরনের ঢুকার কোনো সুযোগই নেই। যা এই জিনিসটা কিন্তু একদম মানে জোস একটা ব্যাপার, যেটা সেফটিটা আপনার অনেক ইয়ে করে। এখানে যে দুর্ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে আপনার গতির কারণে। মানুষ যখন ওভার স্পিড করে, বিশেষ করে মানে ইয়াং জেনারেশন যারা আছে, ওরা একটু স্পিড আপ করতে পছন্দ করে, একটু উচ্চ গতিতে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে। যদি আমরা একটু লিমিটের ভিতরে যদি আমরা রাইড করি, আমরা খুব বেশি স্পিডে যদি আমরা স্পিড আপ যদি না করি, তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা অনেকাংশে কমে যায় এবং খুব সুন্দর একটা আমাদের জন্য মানে খুব নিরাপত্তামূলক একটি মন হয় বা যাতায়াত করা যায়। কারণ রাস্তাগুলো মানে এত সুন্দর, একদম স্মুথ, প্লাস মনে করেন যে সিকিউর। যে এইগুলো হাইওয়েতে আমাদের এই যে বারবার একটা উল্টো পথের গাড়ি নিয়ে বারবার টেনশন করতে হয়, কিন্তু এই টেনশন আমাদের এখানে একদম করতে হয় না। শামসুল আলম বাস আইতেছে, সাইড দিয়ে দেও। আরে নোটিশ করে দিলাম বাসটার ব্যাপারে, যেহেতু ও আমার সাথে কানেক্টেড আছে ইন্টারকমের মাধ্যমে। আবার বাস আসতেছে,
80-তে আবার ওই যে 60-70-80-তে রাইড করলে 100 বছর, আবার 100-তে টানলে আর আবার পায় না আমাদেরকে। কিন্তু 80-তে টানলে আর আমাদেরকে ওভারটেক করে। যখন আমরা 100-তে যদি টানি তাহলে আবার ওরা আমাদেরকে ওভারটেক করে, ওদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়। আচ্ছা যাই হোক বন্ধুরা, এগুলো থাকবেই, এইসব লিমিট টিমিটের ব্যাপার থাকবে, মামলা মোকদ্দমার ব্যাপার থাকবে, সার্জেন্ট থাকবে। তারপর আমাদের যত সেফলি রাইড করতে হবে, ঠিক আছে, যতটুকু সম্ভব নিয়মের ভিতরে আমাদের রাইড করতে হবে, নিয়ম মানতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিরাপত্তার সহিত আমাদের এনজয় করতে হবে, রাস্তাটাকে উপভোগ করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। আর অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভাঙে বিছানা পড়ে থাকা যাবে না। শামসুল আলম কি বলো? দেখ আমরা এনজয় করতে পেরেছি, আমরা এনজয় করছি, ঠিক আছে, আপনারাও এনজয় করুন। দেখতে বলবো যত দূর দেখা যায় একদম অল্প অল্প গাড়ি, আর পুরো রাস্তা মনে করেন যে জোস। ইলিশ খাবো আর কি, ইলিশ টিলিশ খাবো, তাহলে এদিকে যায় নাকি? কতক্ষণ লাগবে? 5 মিনিট। আচ্ছা চলো। ভাই শিমুলিয়া ঘাটে কোন সোজা গিয়ে বামে না? ও আচ্ছা আচ্ছা, এই যে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এটাই আপনার পদ্মা সেতু, এটাই পদ্মা সেতু, এখান থেকে শুরু হয়েছে। আমরা যেহেতু ওই যে আমরা শিমুলিয়া ঘাটে আসছি আমরা মাওয়াতে, ওই এই জন্য আমরা এক্সপ্রেস হাইওয়ে থেকে বের হয়ে আমরা ইয়েতে ঢুকছি, আপনার কি বলে যে এদিকে হচ্ছে কি লৌহযোগের রুট, শিমুলিয়া ঘাটে যাব। শিমুলিয়া ঘাটে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার পদ্মা সেতুতে উঠবো। আমরা এখানে লাঞ্চ করব, দেখি এখানে কি অবস্থা। ইলিশ নাই না, তার কারণ কি? অভিযান চলতেছে 15-20 দিন ধরে, নাকি ইলিশ মাছ ধরা বন্ধ। মূলত এখন ইলিশ ধরার মৌসুম না, যার কারণে আমরা ইলিশ খেতে পারতেছি না। তাহলে এটাতে চলো অন্য কিছু দেখাই। হ্যাঁ এখানে বসে নাকি খাওয়া দাওয়া করলাম, মোটামুটি দুপুর পরে বিকেল হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়া করা, ওখানে আসলে খাবারের দামটা প্রচুর, অনেক দাম। একটা কুড়াল মাছের এক টুকরার দাম 250 টাকা, প্লাস ভর্তা 45 টাকা, ডাল 120 টাকা, ভাত এক বাটি 20 টাকা, 120 টাকা। মানে তুলনামূলক রেটটা অনেকটা বেশি, কারণ টুরিস্ট এরিয়া তো, যার কারণে একটু বেশি। কারণ পদ্মার পার, এখানে সবাই এসে ভিড় করে, যার কারণে এখানে দামটা অনেকটা বেশি। পদ্মায় উঠার মোটর সাইকেল কোন দিক দিয়া? এই দিক দিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা, আগে তো এদিক দিয়ে গেছিলাম না খাইতে। হ্যাঁ হ্যাঁ এদিকে গেছি, তাহলে এদিকে যাবো তো ডাইনে বোধ হয়, ওই যে ডাইনে চিপাই ঢুকে পড়ছে। যে বন্ধুরা আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে ওই যে এই সাইড দিয়ে এসে আপনার ঢুকতে হবে বাইকের জন্য, বাইকের টুল ওই চিপা দিয়ে এসে, ওই মেইন রোড দিয়ে না, যে বড় গাড়িগুলো যাচ্ছে ওই দিক দিয়ে বাইকের জন্য না, বাইকের জন্য হচ্ছে ওই চিপা দিয়ে। মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল লেন লেখা আছে, সামনে হচ্ছে টুল প্লাজা। ম্যানেজার পে করো। আসো। দেখো বন্ধুরা, ওই যে মেইন রোড বাদ দিয়ে টোটাল রাস্তা ব্লক করে দিয়ে আমাদের জন্য হচ্ছে এই যে এই রাস্তা। দেখেন বাইকাররা কত অবহেলিত। অবশ্য কিছু বাইকারদের ক্যারেক্টারের কারণে এই অবস্থা, কিছু উশৃঙ্খল বাইকারদের জন্য আমাদের এই অবস্থা, নয়তো আজকে এরকম অবস্থা আমাদের হইতো না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তারপরে যে আমরা যেতে পারছি এটাই হচ্ছে বেশি। এর আগে তো আপনার যাওয়াটাই বন্ধ ছিল, এখন আমরা যেতে পারছি এটাই হচ্ছে বড় সৌভাগ্য। নয়তো আপনার ফেরি করে পার হইতে গেলে আমাদের অনেক সময় লেগে যেত। যাক, জীবনের প্রথম এই ফার্স্ট পদ্মা সেতুতে এই যে উঠতেছি, সামনে এই যে দেখতে পাচ্ছেন যে পদ্মায় উঠতেছি,
তো বন্ধুরা থাকুন, দেখতে থাকুন। বিসমিল্লাহ, আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে উঠলাম। শামসুল আলম, দেখছো কোন টাইমটার মধ্যে সূর্যটা লাল হয়েছে? ঠিক এই টাইমটার মধ্যে কিন্তু আমরা সেতুতে একটা অন্যরকম সময় মিয়া। এই টাইমটা তুমি ইচ্ছা করলে মিলাতে পারবা? হ্যাঁ, দেখেন বন্ধুরা, এই যে সেতু দেখেন, যত দূর যায় সেতু, কিন্তু চোখে অন্য কিছু দেখা যায় না। এই যে বন্ধুরা দেখুন পদ্মা, মাঝখানে চর পড়ে আছে। এই সেই পদ্মার নাট, এই পদ্মার নাট খুলে মানুষ বিপদে পড়ছিল, মনে আছে বন্ধুরা? এই নাট খুলে এইখানেই তো টিকটক করা শুরু করছিল, তাই না শামসুল আলম? শামসুল আলম, টিকটক করবা? টিকটক বন্ধুরা, এখানে দাঁড়ানো যায় না। আরেক বাইকার ভাই আমাদেরকে নোটিশ করলো যে এখানে আপনার দাঁড়ানোর নিয়ম নাই, বলতে যে মামলা হয়ে যাবে, মামলা খেতে হবে, তাই আর দাঁড়ালাম না। তো বন্ধুরা, আপনাদেরকে দাঁড়িয়ে ছবি তুলে বা ভিডিও করে কোনো কিছু দেখাতে পারলাম না, বড় দুঃখের বিষয়। আচ্ছা যাক, এটা আমাদের জন্যই, আমাদের নিরাপত্তার জন্যই। আপনারা চতুর্পাশ দেখেন, রানিং এর উপর দেখে দেখে আপনারা মজা নেন। দাঁড়ানোর চিন্তাটা আমরা নাই করলাম। বন্ধুরা, চর পড়ে গেছে একদম, মানে নদীর যে মাঝখানে চর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার জানা ছিল, আমি ভাবছি তো স্কোপ গুলা করে রাখছে দাঁড়ানোর জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন বন্ধুরা, পদ্মার মাঝখানে দেখেন গ্রাম হয়ে গেছে, পুরা গ্রাম। এই যে দেখেন এরকম একটা গ্রাম, মানে পুরা নদীর মাঝখানে চর করে গ্রাম হয়ে গেছে। এখানে মানুষের বসতি আছে কিনা বোঝা যাইতেছে না, থাকতে পারে। হ্যাঁ, কিছু ঘর বাড়ি তো দেখতে পাচ্ছি। ও, পদ্মা সেতু ঘুরতে আসছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমরা কোথায় যাচ্ছি ভাই জিজ্ঞেস করলো, কথা হলো ওই গাড়ি চালানো অবস্থার মধ্যেই। কতক্ষণ লাগবে জিজ্ঞেস করলো, যে কুয়াকাটা পর্যন্ত কত কিলো, তার বাইক দিয়ে যেতে পারবে কিনা। আমি বললাম যে বাইক যদি চলে, যে কোনো বাইক দিয়ে যাওয়া যাবে। এর জন্য স্পেশালিস্ট হইতে হইব না, বা স্পেশাল কোনো কিছু বাইক লাগবে এরকম কিছু না, আর একজন স্পেশালিস্ট হইতে হইব বাইকিং এর ব্যাপারে এরকম কিছু না। চালাতে জানলে, মানে ভালো রাইডিং স্কিল থাকলে, আর যে কোনো বাইক নিয়ে যাওয়া যায় যে কোনো জায়গায়। পদ্মা নদী পার হয়ে গেলাম, এখন আমরা ওই যে নদী থেকে আমরা ব্রিজ থেকে নিচের দিকে নামছি।